মুসা নবী রওনা দিল, ফকির ডেকে বলেছিল মুসারে আগে যাস না, গোস্ত সব দিলাম কিন্তু অ্যাকশন হলো না, চোখ দুটে রেখেছিলাম কেন জানিস? আমি সারা জীবন ভরে জিকির করেছি তাই আল্লাহর রূপটা একটিবার দেখতে পারি না। মনে ভেবেছিলাম তিনি যখন বলবেন ফায়াকুন তখন জগৎটা ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ কাজী সেজে আরশ কুরসির পরে বসিয়া নিজে দাড়িপাল্লা হাতে নিয়ে প্রত্যেকটা নেকিবতির হিসাব করবেন সাকার মূর্তি ধরিয়ে। সেদিন আল্লাহকে এই চোখ দিয়ে দর্শন করে আমার জীবনটা শীতল করব, কিন্তু আর হলো না। মুসারে আমার কথা নিস, আল্লাহর কাছে একবার বলিস তিনি যেদিন কাজী হবেন তাকে দেখার জন্য আমার চোখ দুটি যেন আর একটিবার ফিরাইয়ে দেবেন, একটু দাবি করে রাখিস। বলে বলি সবার কাছে মুসা আল্লাহর কাছে যখন রওনা দিয়েছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ বলে, ও মুসা গোস্ত পেয়েছো? বলে, আল্লাহ পৃথিবী ভরে কত বান্দা, শুনলে তোমার লাগবে ধান্দা, কেউ দিল না। একজন ফকির ছিল, তার গায়ে গোস্ত নাই, সমস্ত চামড়া দেওয়ার পরে চোখ দুটিও তুলে দিয়েছে। আল্লাহ বলছে, মুসারে যার যা নাই আমাকে খুশি করার জন্য সে যদি দিতে পারে, তাই তার মুখের কথা রক্ষা করতে যার সন্তান হয় না আমি তার গর্ভ সন্তান জন্মাই। ও তো আমার কাছে প্রার্থনা করে বলেছিল, আল্লাহ কথা নেও, তুমি এই বণিকের স্ত্রীর গর্ভে একটা সন্তান দাও। এমন ভক্তের কথা আমি ঠেলতে পারি না, তাই আমি ওর কথায় ওই সন্তান দিয়েছি। ও মুসা, তুমি তো আমার একজন বান্দা, তোমার বুকে কি একটুও গোস্ত ছিল না? কই তুমি তো দিতে পারো নাই, আর যার নাই সে দিছে। এই জন্য তার হাতে যে শক্তি আছে, আমাকে ডেকে বলেছে সন্তানের জন্য দাবি করেছে, আমি তাই সন্তান দিয়েছি। কারণ ভক্তের হাতে কত শক্তি এইবার বিবেচনা করে, কিন্তু ভক্ত ভক্তি হবে। আমরা তো ভক্ত না, শক্ত, মাথা নোয় না, এই জন্য আমাদের কথা কাজ হয় না। 16টা কই বাতাইছে, স্বামী ডাক দিয়ে স্ত্রীর কাছে কইছে যে বাইজে দাও, সর্ষে বাটা দিয়ে রান্না করে দাও, বাফাইয়ে দাও। বউটা বাজ দিয়ে যাইয়ে এমন স্বাদ বার হয়েছে রে, মনে ভাবতেছে একটা খাইয়ে দেখি দেখ কি স্বাদ হয়েছে। একটা খাইছে, খাইয়ে দেয় যে এ স্বাদ বলা যায় না, আর একটা খাইছে, খাতি খাতি 15টা খাইয়ে ফেলাইছে। বাজদি বাজদি 15টা শেষ, 16টা কই। স্বামী স্নান করে এসে কয়, কই? বলে আমি এই যে। বলে তুই না, কই কই? বলে বসো দিচ্ছি। যখন বইছে মাত্র 2 ইঞ্চি যে কইটা সেই দিয়ে তুই দিছে, ওইটা নিয়ে থালায় ফেলাইছে। আর বাকি কইগুলো প্রায় 1.5 হাত। কেন 1.5 হাত কই হয় না? হাইব্রিড না, দেশি কই 1.5 হাত। আপনারা বিশ্বাস করতে চাবেন না, গল্পের কই তো সেই জন্য একটু বড় করে কই। আমি 1 বিঘে কমায় দিতে পারি, 1 হাত তার চেয়ে কমাতে পারবো না। কিন্তু সবগুলো খাইয়ে ফেলাইছে, ওই 2 ইঞ্চিটা তুই দিছে, স্বামীর তালে ফেলাইছে। স্বামী স্ত্রী 2 জন ছেলে মেয়ে হয় না, কষ্ট মনে আছে। স্বামী যখন খাতি গেছে, খাওয়ার আগে বলতেছে কই বাদালাম 16, তার 15টা কোন জায়গায় গেল? ও তো খাইছে, তা তো কমে না। কয় স্বামী কই বাদাইলে 16, তার থেকে 2 দিয়ে দিছি, যার আওলাদ করিয়া নিলে ওই 16। ও কিন্তু নিজে খাইছে। কয় যে যার 16 আওলাদ করিলে তারে 2 দিছি। কয় তাহলে 16 থেকে 2 দিলে তো থাকে 14। বলে তার থেকে 2 দিছি, ওই যে ওই ফটার ওই বৈদ্য মানে কবিরাজ ডাক দিয়ে বলে, বর্তমান কবিরাজরে কই দিলি কেন? করে রাত্রির বেলায় তুমি কই বাদাতি যাও, কত জায়গায় ভয় পাও, জানাতি কোন জায়গায় যাও? কাল না বউ তোর বুদ্ধি আছে, তবু তো কইছিল 12। বলে একটু আগে তার 2 নিছে, তোমার বোন সরো, ওই ভাড়ায় বিয়ে দিছো আইছে। বলে আমার বোন দিয়ে 2 দিছিস, ভালো করেছিস। তোর মতো বউ এ 2 থাকলেও ভালো হয়। কি কন? কি 2 ভালো না? 2 বিয়ে করা কেমন জ্বালা তা ভালো বস্তু ফরজ বালা। খালি গল্প মনে ভরতেছে, পেটের মধ্যে গুতো গুতি হতেছে গল্প। আর যদি পেটের মধ্যে গুতোগুতি করে, তার ডেলিভারি না করলে কি জ্বালা তা মায়েরা বুঝে। আমার সেই অবস্থা হয়েছে। তবু তো কইছিল 12, তা 2 নিছে তোমার বোন সরো, তবু কইছিল 10। কয়টা পৌষ মাস না, 2 দিয়ে রাইছি 1 কিলো খেজুরির রস। না রে, ভালো কাজ করিস, একটু পিঠে বাগা।
ফিটে তো খায় মিটের গুড়ে, তো ওই রস রাখিস, ভালো জিনিস, ভালো হয়েছে। বলে তবু কই থাই আট, বলে তার দুধে দিয়ে রাইছি 3 বোঝা কাঠ, আমি কি 8 পাও আহার মধ্যে দিয়ে ফোড়াইয়ে রাখতে দেবো? বোর বুদ্ধি দেখেন, দজ্জালে কইছি নে, এ সব জায়গায় দু একটা না, খালি আমাকে দেশে, সব জায়গায় না। বলে তবু তো তাকে 6, বলে তার থেকে নিয়ে গেছে তোমার মামাতো ভাই জয়, দুধে নিয়ে গেছে, তাই এইবার তোরে মারিয়ে শেষ করতে হয়। কান্দিস কেন? বলে আমার মামাতো ভাই জয়ের সাথে প্রায় 10 বছর আমার রাগারাগি, বাড়ির ঘরে আসে না, তারপরেও কই নিয়ে গেছে, কান্দে হরিছে, দেখে যে কান্দানোর চাইতে তো মাইনে নিয়ে বলো, কান্দিস নে কান্দিস নে, থাক, নিচে আমার মামাতো ভাই জয়। তবু তো থাকে সাজ। তাহলে স্বামী কাটিয়ে কুটিয়ে যখন ধুতে গেছিলাম, লাফায় দুধ হয়ে গেছে ভাই। বলে তবু তো থাকে 2, বলে একটা দিয়ে রাইছি কাঁথা সেলাই করা শুই, আর একটা তোমার জন্য বাইতে তুই। কই না রে, আয় করে একটু গলা জড়াই ধরি, একটা তো তুইছিস। যেই মুখ আন্দার করে খাতি গেছে, বউটা ভাব দিছে হারামজাদা, তোমার ওটাও খাতি দেবো না, 15টা খাইছি ওটাও খাতি দেবো না। যেই খাতি গেছে পাশে দাঁড়াইয়া আর চোখ করে গোমটা দিয়ে করছে, স্বামী ওই ভাড়ার কালার দি কয় স্বামীর থালার কই মাছ খালি নাকি তাকে সোয়াল মাই হয়, ছেলে মেয়ে তো হয় না। স্বামী কয় 12 বছর করেছি বিয়ে, সংসার করলাম তোরে নিয়ে, আমি একটা ছেলে মেয়ের মুখ দেখাতে পারলাম না, কই মাছের যদি হয় তা আমার ভাসে ভয়, অর্ধেক আমি খাবো আর অর্ধেক সল মাইয়ে জমানোর জন্য তোরে দেবো। তাই কয়ে উল্টাইয়ে যখন আর এক পাশ খাতি গেছে, বউটা ডাক দিয়ে কয় ওই ফাড়ির রাঙ্গার দি কয় বাঙ্গা চূড়া খালি নাকি তাদের কানা খোড়া হয়, কানা খোড়া হবে। কয় তাতে তুই জন্মের গেলা গেল, মাজায় কাপড় বাইটিয়ে বাইন্দে ওই সেই দেড়াত কই মাছটাও খাই গেলাম, 2 ইঞ্চি দেড়াত হয়ে গেছে, কাস্টমার দেখছেন জ্বালা আছে। এরা হচ্ছে 10 চাইলে মাইয়ে মানুষ, আর চাইটনো গাই ওই দুধ দুয়ে বালতি ভরে গেছে, গাই দেখতেছে যে আর কটুক ভর্তি বাকি আছে, আর ও লোক ভাবতেছে আর 2-1 টান দিলে মরে যাবে, যেই আর 1 টান দিতে গেছে লাঠি দিছে, ডাইলে গেছে। এর চাইটনো গাই, এদের সুখ নাই, ঠ্যাঙ্গে দড়ি দিয়ে বাইতে তারপরে দুধ দিয়ে হয়, বুঝতে পারিছে কি? আর সবাতে কব এবার সুর আর ছন্দে মনের আনন্দে আর একটা গান গাবো, তারপরে অরূপ বাবুর উঠবো, তার আগে একটু জবাব দেবো। ওমা গান কি শোনা যাচ্ছে? ভালো হচ্ছে, সত্যি ভালো হচ্ছে, আমারটাই ঠেকতেছে ভালো হচ্ছে না। তো যদিও আমি ভাবতেছি ভালো হচ্ছে না, আপনারা বাড়ি যাওয়ার সময় কমিটি কবেন না ভালো হয়েছে, আপনারা মিথ্যে মিথ্যে করে বলি অন্তত কমিটিদের কাছে কবেন যে ভালো হয়েছে, তাহলে ওরা টাকা পয়সা বাড়ায় দেবে। বাড়ির সব মাই আছে, মা বাবা আছে, আরো তো কেউ আছে, ওকে তো খাবার দিতে হবে, কাপড় দিতে হবে। ওটা মিথ্যে মিথ্যে করে কলু পাবেন যে বেটারা ভালো গাইছে। 5:30 গাচ্ছি, অরূপ সরকার যেভাবে নাচ দিয়ে গেছে তা মরে যাই, তবু 5:30 নিচে আমি আজকে কোনো গান গাবো না। ও ননদী
ধারে ভাসে এখানে সুর দিতে গেলে নারী মাথায় উঠে যায়, কিন্তু ওই যে অরূপ দেখাইয়ে তার স্বরূপ লাফাইয়ে গেছে তলে তো ভরা যাবে। সাল যত পুরনো হয় তাতে বাতে বলে। আমি জানাই সবাই স্থলে কমিটি বোঝে, তাই আমার আনিছে। ও বলিস যা ফিরে যা ঘরে নদী, যা ফিরে যা ঘরে। আর মুসিল তোদের সকল জ্বালারে, মুসিল ফুলের কালি কলঙ্কিনী রাই বলে ও ননদী, কেউ দিবে না গালি ননদী, ননদী, ননদী গো, কেউ দিবে না গালি। এদিন বুঝল তোদের সকল জ্বালা, বুঝল ফুলের কালি কলঙ্কিনী রাই বলে ও ননদী গো, কেউ দিবে না গালি ননদী, ননদী, ননদী গো, কেউ দিবে না গালি। রোজে আর হবে না কৃষ্ণ কালী গোপন বাসরে, যা ফিরে যা ঘরে নদী, যা ফিরে যা ঘরে। সত্যি কথা বলার দরকার। এই বাংলা মায়ের বুকে শুনবেন সবাই পরম সুখে, দুইজন জন্মগ্রহণ করেছিল সাধক কবি সরকার আদি, একজন তারক গোসাই আর একজন পদ্মা নদীর ওপারে, নাম তার হরি আচার্য মহাশয়। আমার চাইতে 16 বছরের ছোট ছিল হরি আচার্য। আগে কবিগান মাঠে হতো, আজকে একটু ইতিহাস শোনেন। আগে কবিগান মাঠে হতো, কবিতে গালিগালাজ করা হতো, মেয়েরা যেত না, তারা বলতো কথা উদ্ভট, তোর মার বুকের সীতার ঘরে তোর বাবার মঠ, এই ধরনের কথা বলতো। সেই সময় একটা রেওয়াজ ছিল, যে সুন্দর কবির কথা মাথায় বাঁধলো সেরা কথা, ওই সারা রাজ্যের গান তোরা খিস্তি দিত আর মানুষ শুনতো, মারা যেত না। আজকাল পুরুষের চাইতে মায়েরা বেশি আসে, কারণ কবি গান সংস্কার করেছে দুইজন সরকার, একজন তারক গোসাই, একজন হরি আচার্য। এই হরি আচার্য মহাশয়ের দুইজন ছাত্র ছিল যারা পদ্মার এপারে, ইতিহাস শোনেন ঢের। একজন হচ্ছে কবি গুরু রাজেন্দ্রনাথ সরকার আর একজন নকুল দত্ত। যে রাজেন্দ্র সরকার এই যে প্রশ্ন দিচ্ছে গান লেখে নাই, সেই হরি আচার্য দুইজন ছাত্র, নকুল দত্ত আর কবি গুরু রাজেন্দ্র সরকার। হরি আচার্য মহাশয়ের কাছে গিয়ে চরণে প্রণাম দিয়ে বলছে, গুরুদেব আমরা একটু কবি গান শিখব, কারণ কবি সংস্কারক তো, ওই সেই মেটো কবিকে রূপ দিয়ে সুন্দর কবি বানালো ওই সেই হরি আচার্য আর এই তারক।
তারকের যে মহাসংকীর্তন গান আছে, কত সুন্দর গান মতুয়ারা যারা গায়, আমি সংস্কার করেছিলাম, সেই মেঠো কবিকে সংস্কার করেছিলাম। আর পদ্মার উপরে হরিয়াচার্য বললো গান শিখবা। অনুকূল তোমার পরিচয় কি? বলে আমি কায়েস্তের ছেলে নকুল দত্ত, ঘোষ বংশ মহাবংশ, ঘোষ বংশ দাতা, মিত্রবংশ কুটিলতি, দত্ত হারাম জানা। এই দত্তরা কারো বৃত্ত না, চাকর থাকতো না তারা। তাহলে নকুল, কবিগান শিখতে গেলে যে মানুষের বাড়ি, কমিটির বাড়ি খেতে হবে, পারবা? বলে গুরুদেব না। বলে ঠিক আছে, যখন শিখতে এসেছো আমি শিক্ষা দেব। দুইজনকে এমন কবি শিখালো রে ভাই, যে রাজেন সরকার পণ্ডিত হয়ে গেল, সাধক হয়ে গেল। হরিয়াচার্যের সবে সাধুর দর্শনে যায় মনের ময়লা, আর স্পর্শনে প্রেম তরঙ্গ। গান শিক্ষা শেষ হয়ে গেছে। হরিয়াচার্য মহাশয় ডাক দিয়ে দুই ছাত্রের কাছে প্রকাশ করেছে যে তোমরা এবার দল করে গান গাইয়ে বেড়াও, আমার ভাই প্রণাম করো। গুরু করছে যে আমার ভাই প্রণাম করো। আর আমার প্রণাম করে কি কি চাইয়া নীতি হর আজকে নেও, কার সাধ্য যে কি কি চাইয়া নীতি হর নেও। এই হরিয়াচার্য মাটিতে হাত দিয়ে ফু দিলি সাথে সাথে মূর্তিমত্ত হয়ে দেখা দিত, সরস্বতী কণ্ঠে থাকত। নকুল দত্ত প্রণাম দিয়ে বলছে গুরুদেব আপনি দেবতা, কথাটা করেন হিসেব। আমি তো কবি শিক্ষা হয়ে গেছে, কবি গানের যে সুর, ছন্দ, যুক্তি, তর্ক, কীর্তন সব যেন আমি পাই। বলো তথাস্তু, তাই হবে। সুর, ছন্দ, যুক্তি, তর্ক, পাঁচালি তোমার চাইতে আর বেশি কেউ জানে না। হরিয়াচার্য বলছে ওরা যে একটা যোগ্যতা সম্পন্ন কবি হতে গেলে যা যা লাগে জানাই তোমার পুরোভাগে। নকুল দত্ত সব নিয়ে গেছে, আমার কোশ্চেন আর কিছু নেই। তোমারে আমি কি আশীর্বাদ করব? একটা কবি, যোগ্যতা সম্পন্ন কবি হতে গেলে সুর লাগে, পাঁচালি লাগে, যুক্তি লাগে, তর্ক লাগে, গল্পরা লাগে, সব তো নকুল দত্ত নিয়ে গেছে। আমার দ্বিতীয় আর কি আছে? কি দেব তোমার? কিছু নেই। রাজেন সরকার পড়িয়া চরণ তলে ভাসিয়া চোখের জলে বলে গুরুদেব কিছু যদি না থাকে তা আমি যা চাই আমারে তাই দেন। বলে চা। বলে গুরুদেব এই আশীর্বাদ করেন আমি আসরে উঠে যে কথা বলবো সেই কথাই যেন সত্যি হয়, আর মানুষ যেন সেইগুলো শোনে। আমি যা বলবো সেই কথা যেন সত্যি হয়ে যায়। যদি কই যে ভগবান নেই, সেদিন ভগবান থাকবে না। রাজেন সরকারকে আশীর্বাদ করে হরিয়াচার্য নকুল দত্তকে ডাক দিয়ে বললো, নকুল দত্ত রে, ভাবছিলাম তুই বড় কবি হবি, তা কবি হতে যা লাগে সব রাজেন নিয়ে গেছে, তুই কিছু বলি না। এই রাজেন সরকার মহাশয় আসরে যদি বলতো যে গীতায় কোনো শ্লোক নেই, সেদিন সাদা গীতা, ওই যা বলবে তাই সত্যি হতে হবে। নকুল দত্ত গীতার শ্লোক আওড়াচ্ছে, রাজেন সরকার উঠে করছে গীতায় কোনো শ্লোক নেই ওই পৃষ্ঠায়। পণ্ডিতরা খেপিয়ে উঠেছে যে কবিগান করেন তাই বলে মিথ্যে কথা। আমরা ভক্ত শ্রোতা, আমাদের কাছে গীতা ভাগবত সব আছে। তখন জোলাই করে শাস্ত্র নিয়ে যেত প্রত্যেকটা শ্রোতায়। বলে থাকলে কি হবে, আজকে ওই শ্লোক নেই। রাজেন সরকার বলিছে নেই। ওরা সবাই গীতা খুলে দেখে, গীতায় সেই জায়গায় শ্লোক নেই, সাদা পৃষ্ঠা হয়ে গেছে। পণ্ডিতরা হলো আকুল, এ কি ব্যাপার, আমাদের গীতা শাস্ত্র আজ হয়ে গেল ওনার কাছে ভুল। পাগল হয়ে গেল পণ্ডিতরা। তখন তোলে ভরা পণ্ডিত ছিল, সাধারণ পণ্ডিত না। গানের শেষে ওনার কাছে এসে প্রণাম দিয়ে বলতেছে যে সরকার মশাই, গীতায় শ্লোক তো সবাই সকালে পড়েছি, থাকলো না কেন? বলেছিল গুরুর কৃপা। এই রাজেন সরকার গুরুর কৃপা পেয়েছে।
আমি আসরে যখন দাঁড়াইয়ে থাকি তখন কৃষ্ণ কমলাজি তার সাথে আমি যোগে যুক্ত হয়ে যাই। তাই তার মুখনিসৃত বাণী যে গীতাখানি, সেই গীতার শ্লোক আমি যা বলি ভগবান সেইটা সত্যি করে দেয়। আমার গুরু কি, তা গীতার শ্লোক ভগবানের মুখনিসৃত বাণী মিথ্যা হতে পারে না। এইবার খোলো দেখো, সবাই খুলে দেখলো না শ্লোক আছে, পাগল হয়ে যেতে হয় না। এই রাজেন সরকার কেন গান লেখে না প্রশ্ন করেছে। ঈশ্বরীয় ভাবে এতটা বিভোর হয়েছিল, এতটা ঈশ্বরীয় ভাবে পাগল হয়েছিল, জীবনে গান লেখার সময় পায়, অধিক মনই দেয় না। তখন কি করত, একটা বল ধরে সেই বলের পিছনে 5টা-6টা বল কাটা, তো প্রত্যেকটা গান হতো। মানুষ দেখতো যে প্রত্যেকটা গান হয়েছে, কিন্তু গানগুলো কেউ কোনোদিন লিপিবদ্ধ করে না। আর আমরা কি একটা বল ধরে সেই বলের পিছনে বল জোগাতে পারবো? শুদ্ধ গান হবে না, অশুদ্ধ হয়ে যাবে। আমাদের গান বাড়ি বসে লেখা, আর উনি আসলে যা বলতেন সেইগুলো গান, কিন্তু লিপিবদ্ধ হয় না। লেখা মানুষ ছিল না, উনি লেখেননি। কারণ রাজেন সরকার বলতেন যে আমার মেট্রিক পাস করতে 9.5 ক্লাস বাকি আছে। তাহলে কোনোদিন কি স্কুলে গেছে? মেট্রিক পাস করতে 9.5 ক্লাস বাকি। একবার চিন্তা করে দেখুন দেখি, তাহলে স্কুলে কি গেছে না, এই জন্য উনি লেখতেন না। কিন্তু রাজেন সরকারের লেখা বই আছে, একটা ছোট্ট বই আছে। এই বইখান বিশ্বকবি রবি ঠাকুরের কাছে নেওয়া হয়েছিল। রবি ঠাকুর ওই বইখান দেখে বলেছিল যে লেখাপড়া না জেনে যে লিখিছে, আমি তার শত শত প্রণাম জানাই। এর একটা অক্ষর যে সংশোধন করা লাগবে, আমার তেমন শক্তি নাই। বিশ্বকবি রবি ঠাকুর বলছে। এরা কত সাধক ছিল, আর গুরুর কৃপা কতখানি পাইছে আপনি বুঝে দেখেন। আমরা যে গুরুর কৃপা পাবো, কি করে পাবো? সত্যি গুরুর মধ্যে শিষ্য আসতে, শিষ্যবাড়ি যাবে, কানে করবে ফিস ফিস, কবে মন্তর দিলাম বছরে বছরে 2 মান দান দিস। এই হচ্ছে গুরু। শিষ্যরে ঠকাইয়ে, শিষ্য দেখাইয়ে নিজের ভেট মোটা বানাবে, আর শিষ্য গরিব হয়ে যাবে। গুরুর যদি গুরুত্ব না থাকে, নিজের মতো সমাজ তৈরি না করতে পারে, তো সে কিসের গুরু? এই জন্য রাজেন সরকারের গান লিপিবদ্ধ নাই। উনি যা গাইতেন সেইগুলো লিপিবদ্ধ করলে প্রত্যেকটা গান গাইলেন রসিক সরকার। ননদী আর ভুলে গেল রাধা তোদের ছিল ফুলের রূপ, শ্যামবিনে তার জীবনে ও ননদী আপন আর কে, ননদী 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 গো আপন আর কে। যা ফিরে যা, যা ফিরে যা ঘরে, ননদী ননদী যা ফিরে যা, যা ফিরে যা ঘরে। ঝুলন গোলা নৌকা বিলাস সবই হলো শেষ, আমি প্রবাসে চলেছি আমি। ও ননদী যেথায় বন্ধুর দেশ, ননদী 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 গো যেথায় বন্ধুর দেশ। আর ঝুলন দোলা নৌকা বিলাস সবই হলো শেষ, প্রভাসে
গো কোথায় বন্ধুর দেশ জানো দয়া করে সামনে শীতেশ এই আশিকায় মোরে যা ফিরে যা যা ফিরে যা ঘরে নদী যা ফিরে যা যা ফিরে যা ঘরে বিদায় বেলায় ও নদী এই মিনতি নিও শুধু আমার হয়ে শ্যামের কুঞ্জে ও নদী সাজের প্রদীপ দিও নদী নদী গো সাজের প্রদীপ দিও এদিন বিদায় বেলায় ও নদী এই মিনতি নিও শুধু আমার হয়ে বন্ধুর কুঞ্জে ও নদী গো সাজের প্রদীপ দিও নদী গো সাজের প্রদীপ দিও এদিন রসিক বলে আমায় রেখো চরণ শিবার তলে যা ফিরে যা যা ফিরে যা ঘরে নদী যা ফিরে যা যা ফিরে যা ঘরে আর যে কয়টা প্রশ্ন আমায় করলো জানিতাম আমি তো প্রথমতে এই সভাতে দিলাম সমাধান শুনলেন যত ভক্ত দেখি এরপরে এসে সভা পাশে কোন বা কথা কয় আর কোন ভাবেতে দিয়ে যায় সে ভাবের পরিচয় শুনুন যত সুবিচার এই গান শুনে শান্তি পেয়ে মনে আমায় 100 টাকা দিল হয়তো মায়ের কৃপা এই সভাতে মাথায় নিয়ে গেল শুনুন কত জ্ঞানী বল জানো সংসারে সুখে থাকে সবাইকে সঙ্গিয়ে আমি সেই আশীর্বাদ দিলাম সভাতে যাই সত্য যে সরাগে তবে যাকে চলে বেশি বলে কিবা প্রয়োজন এইখানে করবো আমার ব্যবসা মাপন প্রথমবারে তারে কেন বলতে যাব বেশি বেশি বলে কি কারণে হতে যাব দোষী দোষে গুণে পাশালিত বললাম কিছুক্ষণ দোষের ভাগ থাকলে করবেন বর্জন গুণের ভাগ যদি কিছু থাকে করে সেইটুকু ধরে নিয়ে চলে যাবেন ঘরে ওই দুর্নীর কাছে তাহা করবেন ব্যবহার সত্য কথা খুলে বললাম আপনার দিকের ধার তাই বেশি কথা বললে কোনো দরকার নাই সবার কাছে এখন আমি দোয়া চাই কিন্তু ভাইটা আশীর্বাদ দেবেন মুসলমানের দোয়া সেই দুয়ার বলে হবে কবি গানটি গাওয়া এই তো ভক্ত একটা ছুটিয়ায় আসিল জানি না মনের মধ্যে কি ভাবনা ছিল 100 টাকা দিয়ে সেজন বটে আসে এখন দিলই নাই আমারই না পায় সাগরে বিশ্বাস ওই 100 টাকা দিল রুগালি তাহার জানি বাড়ি ওই না ছিল 100 টাকা যখন করলো আমায় দান মা কালী এই দানের ডাকবে জানি মা সংসারেতে পাম সুখে সেজন বটে হবে সেই কথা বললাম আমি কাব্যের হবে আর কেন এখন আমি বেশি বলতে যাব বেশি বলে সবার মানে কষ্ট করে দেব তাই বেশি কথা বলে কোনো দরকার নাই সংক্ষেপে আলোচনা থামাইতে চাই আমার আসলে এই পর্যন্ত শেষ হইয়া গেল মাতৃপ্রেমে ভক্তবৃন্দে হরি হরি